রেকর্ডিং করব। আচ্ছা, রেকর্ডিং শুরু করলাম। আজকে মূলত জৈব যৌগের শ্রেণী বিভাগ করব। নামকরণ কিন্তু একদিনে শেষ হবে না, নামকরণ চলতে থাকবে। আমরা তার পাশাপাশি আমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে সরকার, সেটিও কমপ্লিট করতে হবে। তো জন্য আমরা আজকে শিরোনাম দিব জৈব যৌগের শ্রেণী বিভাগ। যে জায়গায় আমি মার্কিং করব সেই জায়গাগুলো লিখবে জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমাদের বইয়ের সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, এটা অন্য একটা আমরা যে ধরনের বই পড়েছি সেই বইয়ের একটি স্ক্যান কপি। জৈব যৌগের শ্রেণী বিভাগ নামকরণ দিয়েছি। তারপরে আমি যে জায়গাগুলো মার্কিং করব সেই অনুসারে যখন বুঝতে পারবে না সেগুলো নিয়ে বোঝাবো। শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ দুই শ্রেণীতে বিভক্ত: মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ। তাহলে শিকলের কাঠামোর উপর ভিত্তি করে দুই স্যার প্রকার। আপনার মাইক্রোফোন থেকে না একটা সাউন্ড আসতেছে। বাতাস নাকি? বাতাসের না স্যার, খুঁতখুঁত একটা কেমন যেন শব্দ। এখনো আসছে? হ্যাঁ স্যার, আজকে আসতেছে। ওয়েট। এখন বলো। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে শিরোনাম দিয়েছি জৈব যৌগের শ্রেণী বিভাগ। শিকল কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণী বিভাগ প্রধানত দুই প্রকার: মুক্ত শিকল, বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল কাকে বলে, বদ্ধ শিকল কাকে বলে, এগুলো ওইরকম করে লেখার দরকার নাই। আমরা এখন উদাহরণ দিব। এই দুইটার নাম লেখার পরে আমরা উদাহরণে চলে যাব। মুক্ত শিকল কোনটা, বদ্ধ শিকল কোনটা। ঠিক আছে? মুক্ত শিকল জৈব যৌগ, বদ্ধ শিকল জৈব যৌগ। নাম দুটো লেখা শেষ হলে আমরা চলে যাব উদাহরণের মধ্যে। উদাহরণগুলো আমি নিজে থেকে এখানে যুক্ত করব, কারণ তোমাদের যে নামকরণ শিখছিলাম আমরা, সেই নামকরণেরও কিছুটা কাজে লাগবে। এখন আমরা একটা যৌগ লিখলাম CH3 CH2 CH3। তো এই যৌগটা হলো 1 2 3টা কার্বন রয়েছে, 1 2 3। তাহলে প্রোপ, আর তার সাথে যেহেতু এক বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন, মানে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কার্বন কার্বন এক বন্ধন, তাহলে ANE, নাম হয়ে গেল প্রোপেন। স্যার এটা কি মুক্ত শিকলের উদাহরণ? আগে আগে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি দেখো আগে। মুক্ত শিকল, বদ্ধ শিকল দুইটা আমরা লিখেছি শিকল কাঠামোর উপর ভিত্তি করে। এখন আমরা এমন ভাবে উদাহরণগুলো দিব, নামকরণ শিখেছি 1 2 3 প্রোপ এন। এখন আমরা যদি এরকম করে একটা যৌগ লিখি 1 2 3, এখানেও কিন্তু 3টি কার্বনই রয়েছে। তো তুমি কি নাম বলবে? তুমি 3টা কার্বন, 1 2 3, এখানেও 1 2 3। তাহলে 3টা আমরা আমরা যে নামকরণ শিখেছি সেই নামকরণের নিয়ম অনুসারে আমি বলেছি যে প্রথমে কার্বনের সংখ্যা গণ। তাহলে কার্বনের সংখ্যা গুনলাম, PROP প্রোপ। আর কার্বনের তারপর বন্ধন দেখো, এক বন্ধন, দুই বন্ধন না তিন বন্ধন, তাহলে এখানে কয় বন্ধন? এক বন্ধন। তাহলে হয়ে গেল N। তাহলে এটাও প্রোপেন হলো, এটাও প্রোপেন হলো। দুইটারই কি প্রোপেন হলো, কিন্তু দুইটা দেখতে কি একরকম? একরকম নয়। যেমন এটার হচ্ছে যে দুইটা প্রান্ত রয়েছে, দুইটা প্রান্ত রয়েছে, প্রান্তিক যে কার্বন সেই প্রান্তিক কার্বন গুলা খোলা, মানে এটার সাথে কোনো কিছু যুক্ত নাই। এটার এই পাশটা খোলা, এটার এই পাশটা খোলা, কিন্তু এখানে কোনোটা কিন্তু খোলা নাই, সব প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত রয়েছে। তাহলে এখানে শিকলটি হলো বদ্ধ, এখানে শিকলটি হলো বদ্ধ।
মানে একটা যে আমরা চেইন, গলার যে চেইন পরি, আমরা হচ্ছে মুখটা যখন লাগিয়ে দিই তখন এটা একটা বদ্ধ হয়ে যায়, তাই না? তো এই শিকলটা বদ্ধ শিকল। এখানে যে চেন আছে সেটা হলো বদ্ধ, আর এখানে যে চেনটা রয়েছে সেটা হলো উন্মুক্ত। এটার দুইটা প্রান্ত উন্মুক্ত, আর এখানে দুইটা প্রান্ত নেই, প্রান্তগুলো একত্রিত। তাহলে উদাহরণ দেখেই আমরা কি এখন বুঝতে পারবো কিনা কোনটা মুক্ত শিকল কোনটা বদ্ধ শিকল? জি স্যার, পারবো। তাহলে এখন এটার নামও প্রোপেন, এটার নামও প্রোপেন, কিন্তু আমি যদি বলি প্রোপেন আর এই প্রোপেনটা আঁকাও, তাহলে নিশ্চয়ই আমার বলার মধ্যে একটা ক্লু থাকতে হবে যাতে স্টুডেন্ট এই প্রোপেনটা আঁকায় বা এই প্রোপেনটা আঁকাও। তাহলে আমাদের যাতে বলার মধ্যে একটা ক্লু থাকতে হবে যে স্টুডেন্টটা এটাই আঁকাবে। এখন আমি বললাম প্রোপেন আঁকাও, তুমি এটা আঁকালে, বা আমি বললাম প্রোপেন আঁকাও, এটা আঁকালে, তো দুইটাই তো প্রোপেন, কোনটা আঁকাবে তুমি প্রোপেন বললে? তো সাধারণত এই প্রোপেনের সামনে CYCLO, তাহলে কি হলো উচ্চারণ এটা? সাইক্লোপ্রোপেন। সাইক্লো। এই সাইক্লো যখনই একটা যৌগ এরকম বদ্ধ আকারে থাকে তখন তার নামের সামনে সাইক্লো লাগিয়ে দিই। যেমন আমরা এরকম একটা যৌগ যদি দেই CH2, এই যৌগের নামটা তোমরা নিজেরা লিখবে। এখানে দুইটা যৌগ দিয়েছি, দুইটা যৌগের নাম তোমরা নিজেরা লেখো। বলো, এই যৌগের নাম লিখতে পেরেছো? জি স্যার। কি লিখেছো বলো এটার নাম? স্যার এটা হেক্সেন। HCXANE। ANE। ই। আর এটার নাম? হেক্সেন। সাইক্লোহেক্সেন। তাহলে এটা হলো এটা সাইক্লোহেক্সেন। 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 তাহলে এটাও হেক্সেন, এটাও হেক্সেন, দুইটাই, একটা হলো মুক্ত শিকল, একটা হলো বদ্ধ শিকল। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি মুক্ত শিকল বা নিচের কোনটি বদ্ধ শিকল, আমরা যৌগ দেখলে চিনতে পারবো কিনা? জি স্যার, পারা যাবে। জি স্যার, পারবো। আচ্ছা, এবারে আমরা শিরোনাম দেবো এভাবে যে বন্ধন প্রকৃতি না, বলবো যে সম্পৃক্ততার উপর ভিত্তি করে কার্বন শিকলের, এখানে লিখো সম্পৃক্ততার উপর ভিত্তি করে দুই প্রকার। কার্বন শিকলের সম্পৃক্ততার উপর ভিত্তি করে দুই প্রকার, হলো সম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ। এবারের পয়েন্টটা হলো কার্বন শিকলের সম্পৃক্ততার উপর ভিত্তি করে স্যার কি লিখবো লাইনটা? কার্বন শিকলের সম্পৃক্ততার উপর ভিত্তি করে দুই প্রকার। স্যার সম্পৃক্ততা এটা কি বোঝায়? বলবো তো, এটা না বললে তো আর বোঝা যাবে না। এটুকুন লেখা হয়েছে, কার্বন শিকলের সম্পৃক্ততার উপর ভিত্তি করে দুই প্রকার। জি স্যার।
স্যার আচ্ছা। লিখেছি। স্যার হয়নি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কার্বন শিকলের সম্পৃক্ততার উপর ভিত্তি করে দুই প্রকার, সম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ। আচ্ছা, এখন সম্পৃক্ত অসম্পৃক্ত বিষয়টা আগে বলি। একটা সংজ্ঞা লিখলেই হয় যে যে সকল যৌগে পাই বন্ধন থাকে তাদের অসম্পৃক্ত যৌগ বলে। সংক্ষেপে লিখেছি, কিন্তু এটার মধ্যে ভুল নাই। যে সকল জৈব যৌগে পাই বন্ধন থাকে, পাই বন্ধন, তো পাই বন্ধন কখন থাকে? ধরো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন হলো, H2, যৌগটা হলো H2, তো একক বন্ধন, এটা একক বন্ধন। একক বন্ধনটা কি? একক বন্ধন সবসময় সিগমা। সিগমা বন্ধন। একক বন্ধন সবসময় সিগমা বন্ধন। এখন ধরো অক্সিজেন O2, ওর অক্সিজেনের সাথে অক্সিজেনের দুইটা বন্ধন রয়েছে, এখানে একটি সিগমা একটি পাই আর একটি সিগমা। ও একটি সিগমা, পাই, পাই তো লিখে, সিগমা তো লিখেছি। তাহলে যখনই একটা যৌগের মধ্যে পাই বন্ধন আসবে তখনই সেই যৌগটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ। তো এখন উদাহরণ আমরা দেই, উদাহরণ দিলে বুঝতে পারবো যে কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত। CH3 CH3, এই যৌগের কি নাম? CH3 CH2 CH2, এই যৌগের কি নাম? CH, 3 বন্ধন CH। খুব ছোট ছোট দিয়েছি কারণ আমাদের এটা বোঝাটা জরুরি, বড় বড় যৌগের সংকেত লিখে লাভ নেই। যদি আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগটা না বুঝতে পারি, বুঝে লাভ নেই। তিনটা যৌগের নাম কি লিখতে হবে? তিনটা যৌগের কি নাম? স্যার স্যার, ইথেন, ইথিন আর ইথাইন। 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 তাহলে এখানে কার্বন কার্বনের কি শুধু কি বন্ধন আছে এখানে? সব স্যার একক বন্ধন মানে সিগমা বন্ধন। এখানে এখানে পাই আর একটা সিগমা একটা পাই। পাই কয়টা? পাই শুধু আর পাই সিগমা। বলো। স্যার একটা। এখানে পাই, এখানে পাই কয়টা? স্যার দুইটা। দুইটা। হ্যাঁ, যারা জানে না যে কোথাও যদি একাধিক বন্ধন সৃষ্টি হয়, দুইটা পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ধন সৃষ্টি হয়, একটি শুধু সিগমা হয়, বাকি অতিরিক্ত সবগুলা হয় পাই হয়ে যায়। এখানে মোট কয়টা সিগমা বন্ধন আছে বলতে পারবি কিনা? এখানে মোট কয়টা সিগমা বন্ধন আছে এই জায়গায়? স্যার 7টা। এখানে মোট 7টা সিগমা বন্ধন আছে। বাকিটা কি বুঝতে পেরেছে? হাইড্রোজেনের সাথে প্রত্যেকটা একক বন্ধন, 6টা হাইড্রোজেনের সাথে 6টা, আর এই মাঝখানে একটা 7টা। তাহলে এখানে কোনো সিগমা পাই বন্ধন নেই, এখানে পাই বন্ধন একটি আছে, এখানে পাই বন্ধন দুইটি আছে। না বুঝলে প্রশ্ন করতে হবে। তাহলে আমার এই সংক্ষিপ্ত লাইন থেকে বলো এখানে কোনগুলো সম্পৃক্ত আর কোনগুলো অসম্পৃক্ত? স্যার স্যার, ইথিন ইথেন আর অসম্পৃক্ত। হচ্ছে তিন আর হচ্ছে হ্যাঁ বলো। স্যার বল। ইথিন আর ইথাইন হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, আর অন্য কেউ? আচ্ছা বলো। স্যার ইথাইন অসম্পৃক্ত কেন? এখানে তো সিগমা দুইটা না। হ্যাঁ, পাই বন্ধন থাকলেই তো অসম্পৃক্ত হবে, পাই থাকলেই হবে। ও হ্যাঁ যেখানে স্যার, একটাও পাই নাই, যেখানে একটাও পাই থাকবে না সেটি শুধু সম্পৃক্ত। পাই না থাকলে সম্পৃক্ত, পাই একটা থাকুক দুইটা থাকুক একাধিক অসম্পৃক্ত হয়ে যাবে, পাই থাকলে অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এখানে মোট 3টা যৌগ লিখেছি। এটা প্রথমে ইথেন, এটা কি হবে?
স্যার অসম্পৃক্ত। এটা সম্পৃক্ত। সম্পৃক্ত। মাইশা ভুল করলো কেন? ইথিন অসম্পৃক্ত। অসম্পৃক্ত। এটা অসম্পৃক্ত। ইথাইন অসম্পৃক্ত। এটাও অসম্পৃক্ত। কেউ না বুঝলে প্রশ্ন করো। সম্পৃক্ত অসম্পৃক্ত, কারণ এই যে প্রথমে এখন শিখছো সম্পৃক্ত অসম্পৃক্ত, আবার যখন এই অধ্যায়ের আমরা মাঝখানে চলে যাবো সেখানে লেখা আছে যে অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করো, বা উদ্দীপকের এই যৌগটি একটি যে অসম্পৃক্ত যৌগ সেটি তুমি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তো সেক্ষেত্রে আমাদের ওই জায়গায় গেলে অসম্পৃক্ততার পরীক্ষা মুখস্থ করতে হবে। অসম্পৃক্ততার পরীক্ষা মুখস্থ করা থাকলো, এখন উদ্দীপক দেখে আমি চিনে নিলাম যে এই যৌগটি এর মধ্যে পায়বন্ধন আছে, যদি আমি চিনতে পারি তাহলে ওই অসম্পৃক্ত পরীক্ষাটা লিখবো, আর যদি অসম্পৃক্ত না হয় তাহলে ওই পরীক্ষাটা লিখবো না। মানে উদ্দীপক আসলো যে উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত কিনা সেটি পরীক্ষার সাহায্যে তুমি ব্যাখ্যা করো। তো এখানে আমরা দেখে চিনতে পারছি, কিন্তু ওইখানে লিখতে বলবে পরীক্ষার সাহায্যে। ওই পরীক্ষাটা তো আমরা পড়বো, কিন্তু দেখে যদি আমি না চিনতে পারি যে এটা যৌগটি সম্পৃক্ত না অসম্পৃক্ত, তাহলে তোমার ওই পরীক্ষা জানা থাকলেও আমি লিখতে পারবো না। তাহলে একটা যৌগ দেখলে কি চেনা যাবে যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? স্যার যদি বন্ধনটা এভাবে দেওয়া থাকে তাহলে চিনতে পারবো। হ্যাঁ, তাহলে প্রশ্ন যেহেতু করেছে বন্ধনটা এভাবে দেওয়া থাকে তাহলে চিন্তা করো। তাহলে বন্ধন দেওয়া থাকে না এরকম কোনো সমস্যার মধ্যে পড়েছো কিনা তোমরা? তাহলে এবারে আমাদের পরবর্তীকালে আমাদের এগুলো পড়তে হবে, যদিও এখন এটা নাই, শ্রেণী বিভাগের মধ্যে এটা পড়ছে না, কিন্তু তার পরবর্তীকালে আছে। যেমন অ্যালকেন, এল কে এ এন ই, অ্যালকেন, অ্যালকেনকে CN H2SN+2 এই সাধারণ সংকেত দ্বারা লেখা যায়। যেমন CH4 বা C2H6 বা C3H8, বা অ্যালকিন ALKENE, অ্যালকিনকে লেখা হয় CnH2n, মানে ডাবল, এখানে ডাবলের থেকে দুইটা বেশি, শুধু ডাবল। আর যেটা অ্যালকাইন ALKYNE, এখানে CnH2n-2, মানে এখানে ডাবলের থেকে দুইটা কম। অ্যালকেন যেটা, অ্যালকেন হলো ডাবলের থেকে, মানে ডাবলের থেকে কথাটা কি বলছি, মানে কার্বন যা হবে, কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন হবে তার ডাবলের থেকে দুইটা বেশি। কার্বন যদি তিনটা হয় তাহলে হাইড্রোজেন হবে তার ডাবল, তিনের ডাবল 6, 6-এর থেকে দুইটা বেশি 8। তাহলে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেতটা কেমন? অ্যালকেনের সাধারণ সংকেত CN, অ্যালকেনের সাধারণ সংকেত H2n+2। 2। এইটা দ্বারা, এটা তো মুখস্থ করবে, অনেকের জানে, মুখস্থ করা আছে, SSC তে পড়েছো। কিন্তু আমি এইভাবে মনে রাখতে বলি, কারণ এটা তো উদ্দীপকটাকে তো চিনতে হবে, এই জন্য আমি এইভাবে মনে রাখতে বলি যে কার্বন যতটা থাকবে তার তার ডাবলের থেকে দুইটা বেশি হলে অ্যালকেন, কার্বন যতটা থাকবে তার ডাবল হলে অ্যালকিন, আর কার্বন যতটা থাকবে তার ডাবলের থেকে দুইটা কম হলে অ্যালকাইন। এইভাবে মনে রাখতে বলি। তো এই দুইটার হলো অ্যালকেনের একটা কার্বন দিয়ে যৌগ আছে, কিন্তু এই দুইটার একটা কার্বন দিয়ে কোনো যৌগ নাই, ন্যূনতম দুইটা দিয়ে। তাহলে C2H2 এর ডাবল হলো 4, C3H ডাবল হলো 6, C2 ডাবল হলো 4, 4 থেকে 2 বাদ, C3 ডাবল হলো 6, 6 থেকে 2 বাদ 4, C4 ডাবল হলো 8, 8 থেকে 2 বাদ 6, C4 তার ডাবল হলো 8, C4 তার ডাবলের থেকে 2 বেশি 8, 8 2 10। এগুলা কেন বললাম? এই জায়গায় এসে বললাম যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমি কিভাবে চিনবো যে এটার মধ্যে পায়বন্ধন আছে কিনা। একটা পায়বন্ধন হলে দুইটা করে হাইড্রোজেন কমে আসে, সর্বোচ্চ হাইড্রোজেন থাকতে পারে কার্বনের সাথে ডাবলের থেকে দুইটা বেশি। যা যা বলছি এগুলো কিন্তু মানে ট্রিক্স, ছোটখাটো ট্রিক্স, এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে, নিলে তাহলে চটপট করে উত্তর দিতে পারবে, তাছাড়া উত্তর দিতে পারবে না। অনেক কিছু তো আছে বইতে সিরিয়ালি লেখা আছে, এগুলো তো স্যার বইতেই আছে, কিন্তু আমি ভাবতে বলছি অন্যরকম ভাবে। অ্যালকেন
CnH2SN+2 এটা বইতে লেখা আছে, কিন্তু আমি ভাবতে বলছি কার্বনের ডাবলের থেকে দুইটা বেশি। কার্বনের ডাবল হলে, শুধু ডাবল হলে অ্যালকিন, ডাবলের থেকে দুইটা কম হলে অ্যালকাইন। এখন ধরো এই যৌগটা দিয়েছে C2H4, এখানে তো বন্ধন উল্লেখ করেনি। এই C2H4 ও যা, আমি ওই পাতায় যে ইথিন দিয়েছি, এই যে C3, দেখো C2 দুইটা কার্বন H6, C2H6, এটা হলো C2H6, এটা হলো C2H4, এটা হলো C2H2। দেখো এইভাবে যদি আসে, আমি এইভাবে দেওয়া থাকলে তো আমি চিনতে পারলাম যে এখানে 2 বন্ধন আছে, এখানে 3 বন্ধন আছে। এখন যদি এইভাবে আসে, তাহলে তো এখানে বন্ধন দেওয়া না, আমি চিনবো কি করে যে এখানে পাই বন্ধন আছে কিনা? তাহলে এইটা হলো সর্বোচ্চ হাইড্রোজেন কয়টা থাকতে পারে সেই জিনিসটা একটু একটু মাথার মধ্যে নিয়ে নাও, যে কার্বনের ডাবলের থেকে দুইটা বেশি থাকতে পারে। কার্বনের ডাবলের থেকে দুইটা বেশি থাকতে পারে। যখনই যখনই কম থাকবে, দুইটা দুইটা করে কমে যাবে। একটা করে পাই বন্ধন হলে দুইটা করে কমে গেল। দেখো এখানে 6টা ছিল, এখানে 4টা ছিল, দুইটা এখানে। একটা পাই বন্ধন হলে দুইটা করে হাইড্রোজেন কমে যাবে। তাহলে যদি কোথাও, বলো তো, এরকম উত্তর দাও তো দেখি। C5 সর্বোচ্চ কয়টা থাকতে পারবে এখানে হাইড্রোজেন? সর্বোচ্চ 12টা। 12টা। এটা কে বুঝে নাই বলো তো? 12টা যখন থাকবে তখন এর মধ্যে কি পাই বন্ধন আছে? যখন 12টা থাকবে, সর্বোচ্চ না 12টা, স্যার। পাই বন্ধন নাই। কিন্তু যদি এরকম একটা প্রশ্ন আসে C5H10, তার মানে এখন বলো যে এর মধ্যে পাই বন্ধন আছে কিনা? জি স্যার, একটা আছে। একটা পাই বন্ধন আছে। C5H8 দিয়েছে, তাহলে স্যার এখানেও আছে এখানেও আছে দুইটা। দুইটা। এখন বলো যে এরকম সংকেত দিয়ে যদি থাকে, তাহলে পাই বন্ধন বোঝার কোনো উপায় আছে কিনা? একটা হলো জি স্যার আছে। বন্ধন যদি দেওয়া থাকে তাহলে পারবো, দেখে পারবো। আর যদি বন্ধন দেওয়া না থাকে, এরকম সংকেত দেওয়া থাকে, আণবিক সংকেত বলে এগুলোকে, আণবিক সংকেত যদি দেওয়া থাকে তাহলে পারবো কিনা। এটা হলো গাঠনিক সংকেত দেওয়া থাকলে পারবো কিনা, আণবিক সংকেত দেওয়া থাকলে পারবো কিনা। জি স্যার পারবো। স্যার পারবো ইনশাল্লাহ। তারিবা বলো। তারিবার মাইক্রোফোন ঠিক হয়েছে? আচ্ছা, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত বাকি এই বিষয়গুলা করলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা দেখেছি, যেখানে সবগুলো একক বন্ধন, সেগুলো সম্পৃক্ত আর অসম্পৃক্ত। হ্যাঁ বলো। স্যার কপির ফার্স্ট পেজটা আবার একটু দেখাবেন আমার হাতের লেখা প্লিজ? এটা? স্যার উপরে নিচেরটা লিখতে পারছি, উপরে একটু বাকি আছে। আচ্ছা, এখন মুক্ত শিকল বদ্ধ শিকল তো পড়েছি। আচ্ছা, এখন এভাবে দিব, বলয় মানে বদ্ধ শিকলের মধ্যে কিছু শ্রেণী বিভাগ আছে। বলয় গঠনকারী পরমাণুর উপর ভিত্তি করে 2 প্রকার। প্রকৃতি দিব না,
প্রফিক্স দিলে একটু অন্যরকম অন্যরকম লাগে কথাটা। বলয় বলয় গঠনকারী পরমাণুর উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হলো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আরেকটি হলো হেটেরোসাইক্লিক বা বিষম চাক্রিক। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বলে, কার্বোসাইক্লিক বেশি বলে, আর এটার ক্ষেত্রে হেটেরো বা বিষম এমসিকিউ আসে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে এই এমসিকিউটা আসে, নিচের কোনটি হেটেরোসাইক্লিক যৌগ, হেটেরোসাইক্লিক যৌগ, নিচের কোনটি হেটেরোসাইক্লিক যৌগ। বলয় গঠনকারী পরমাণুর উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, হোমো মানে সম, আর হেটেরোসাইক্লিক, হেটেরো মানে বিষম। নাম লেখা হলে বলো। স্যার লিখছি। আচ্ছা, এখন আমরা উদাহরণ লিখব নিজের মতো করে। এখানে এই উদাহরণগুলো দেখবো না, আমরা উদাহরণ লিখব। CH2 CH2, তো এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। CH2 CH2, এটার নাম ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। তো যে চেইন আমরা তৈরি করছি, কার্বন 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 কার্বন, এই যে শিকল, শিকলের সকল পরমাণু কার্বন। এখানে কার্বন কার্বন অক্সিজেন, এখানে কার্বন ছাড়া অক্সিজেনও আছে, অক্সিজেনও রয়েছে। তাহলে একটা যৌগের মধ্যে যে চেইনটা তৈরি হয় সেটা কিন্তু কিন্তু সৃষ্টি হয় কার্বনের উপর ভিত্তি করে। হাইড্রোজেন কিন্তু সাথে থাকে, কিন্তু মানে আমার যে পয়েন্ট গুলা এই যে একটার সাথে আর একটা যুক্ত হয়েছে, এই এই মাঝখানের বন্ধনটা কার সাথে কার? এই স্যার হাইড্রোজেনের সাথে কার্বনের কার্বনের, সাথে কার্বনের। কার্বনের সাথে কার্বনের, কার্বন। কার্বনের সাথে কার্বনের, কার্বনের সাথে কার্বনের। তাহলে এখানে প্রত্যেকটা শিকলের একটা আর একটাকে জোড়া লাগিয়েছে কে? কার্বন। কিন্তু এখানে কার্বন, এখানে কার্বন, আর এখানে অক্সিজেন। অক্সিজেন। তো একটা শিকলের মধ্যে একটা শিকলের মধ্যে বা একটা বলয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় যদি কার্বন থাকে, তাহলে এটা হলো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। আর কার্বন ছাড়া অন্য কিছু যখনই আসবে, অক্সিজেন আসতে পারে, নাইট্রোজেন আসতে পারে, বা সালফারও আসতে পারে কোনো ক্ষেত্রে, সেগুলা যখনই কার্বন ছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এ ধরনের কোনো পরমাণু চলে আসবে, তখনই সেটাকে বলবে হেটারো বা বিষম। মানে কার্বন ছাড়া অন্য কিছু আসলে সেটি হবে হেটারো বা বিষম। তা চেনা খুবই সহজ।
এখন চিনতে পারে যখন মানে আমাদের প্রশ্নগুলো তাহলে কিভাবে আসে, দেখে যদি চিনতে পারি তাহলে প্রশ্ন আসে কিভাবে? প্রশ্ন আসে যে বাংলায় নাম দিয়ে। বাংলায় নাম দিয়ে কিছু কিছু যৌগের বাংলায় নাম দেখে বোঝা যাবে না যে সেই যৌগটার মধ্যে সবগুলাই কার্বন আছে না কার্বন ছাড়া অন্য কিছু আছে, এটুকুন লেখা হয়েছে। স্যার জি এটা স্যার। আমি বুঝি নাই ক্লিয়ারলি, আবার একটু বুঝাবেন? হ্যাঁ বলো, কে বুঝেছো এটা? বুঝতে পেরেছে কে? স্যার আমি পেরেছি। বলো কি বুঝলে? স্যার বুঝতে পেরেছি, যখন কার্বন 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 শিকল ভাবে যুক্ত থাকবে ওটা হচ্ছে সাইক্লিক। আর কার্বন ছাড়া যখন কার্বন গুলো অন্য কোনো মৌলের সাথে যুক্ত থাকবে, যেমন অক্সিজেন, সালফার কিংবা অন্য কোনো, তাহলে ওটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে চেইনটা এটার সাথে অন্য কিছু থাকতে পারে, যেমন যেমন এখানে এখানে দেখা যাচ্ছে কার্বনের সাথে পাশে আমি একটা OH লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা হেটারও হবে না, এটারও কিন্তু হোমোই থাকবে। পাশে একটা OH লাগিয়ে দিয়েছি তাহলেও কি থাকবে? হোমোই থাকবে, কারণ এখানে আমার চক্রটা কি কি দ্বারা তৈরি হয়েছে সেটা হচ্ছে বিষয়। সাইডে অক্সিজেন থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এই আমার যে চেইন, এই যে এরকম করে দেখিয়েছি, তার মানে একটা চেইনের সাথে আরেকটা চেইন আরেকটা চেইন, এইভাবে এই চেইনগুলোর মধ্যে সবগুলাই যদি কার্বন থাকে তাহলে সেটি হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক। আর এই চেইনের সাথে যখন অন্য কোনো কার্বন ছাড়া অন্য কিছু যুক্ত হবে তখন সেটি হেটেরোসাইক্লিক। এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, হেটেরোসাইক্লিক। এখানে অক্সিজেন যুক্ত হয়েছে কিন্তু চেনের সাথে না, কিন্তু চেনটা কি মানে আমার চক্রটা কিন্তু, যে বলয়টা সৃষ্টি করেছো, চক্র সৃষ্টি করেছো, সেই চক্রটা কিন্তু সবগুলাই কার্বন দিয়ে তৈরি করেছো। সাইডে তুমি অক্সিজেন যুক্ত করেছো সেটা আলাদা বিষয়। তো এখন আমরা বলছিলাম যে স্যার বলো। স্যার তাহলে এই কার্বোসাইক্লিক এর ক্ষেত্রে সবগুলো কার্বন থাকার জন্য কি সাইক্লো যুক্ত হয়েছে, ওখানে একটা অক্সিজেন থাকার কারণে কি ওখানে এই ওয়ার্ডটা যুক্ত হয় নাই? না না, এটারও না, এটার হলো সাইক্লোপ্রোপেন লেখা হয়েছে, সাইক্লোটা বাদ দিলেও হয়, কিন্তু শুধু প্রোপেন বললে তো অন্য যৌগ আসে। একটা হিন্টস যেগুলো যুক্ত হবে, হিন্টস কখন যুক্ত হবে? যখন হিন্টসটা ছাড়া যদি তুমি লিখো তাহলে একাধিক যৌগ হওয়ার যদি সম্ভাবনা থাকে, যদি তুমি শুধু প্রোপেন লিখতে তাহলে প্রোপেনটা এটা না লিখে অন্য প্রোপেনও তো লিখতে পারতে, এরকম লম্বা টানা প্রোপেন লিখতে পারতে। কিন্তু ইথিলিন অক্সাইডের সামনে সাইক্লো ইথিলিন অক্সাইড লেখার দরকার নাই, কারণ ইথিলিন অক্সাইড লিখতে গেলে এটাই লিখতে হবে। ইথিলিন অক্সাইড লিখতে গেলে এটাই লিখতে হবে। যদি তুমি সাইক্লো নাও লিখো তাও এটা হবে, সাইক্লো লিখলেও এটা হবে। ওকে স্যার, বুঝছি। মানে হিন্টস সাইক্লো কথাটা কখন লিখেছি? আমি কিন্তু প্রথমে দুইটার যোগেরই নামই লিখেছিলাম প্রোপেন, দুইটার নামই লিখেছিলাম প্রোপেন। তারপরে বললাম যে আমি যদি শুধু প্রোপেন বলি তাহলে তুমি এটা লিখবে কেন, তুমি টানা লম্বাটা লিখে দিলে। সাইক্লো তো বদ্ধর জন্য হচ্ছে, তাই না? হ্যাঁ, বদ্ধর জন্য হচ্ছে। স্যার এই জন্যই আর কি আমি কোশ্চেনটা করছি যে সাইক্লো যদি বদ্ধর জন্য থাকে তাহলে এই পাশে ইথিলিন অক্সাইড এটাও তো একটা বদ্ধ। বদ্ধ যৌগ আর কি, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না কেন? কিছু যৌগ রয়েছে যে ওটা বদ্ধই হয় সব সময়, তখন এটার আর সামনে সাইক্লো লেখার দরকার নেই। ওটা সবসময় যদি ওকে স্যার, বদ্ধই এখন হয়। বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ, কিন্তু যদি লিখে ফেলি তাইলে কি প্রবলেম হবে? লিখে ফেলবে কেন? এখন যদি মানে প্রথমে তুমি লিখো বোঝার জন্য, তারপর যখন আস্তে আস্তে শিখছি, আমরা তো কেবল শিখছি তাই না, এই 2-3 দিন হলো শিখছি। এখন আমাদের যখন মোটামুটি 15 দিন একটা ক্লাস হবে জৈব যৌগের, তখন তো তুমি অলমোস্ট যৌগগুলা যেগুলা সচরাচর প্রশ্নে আসে বা পরীক্ষায় আসে সবগুলা যৌগ তো তুমি চিনে নিচ্ছ। চিনতে না পারলে তো সমস্যা আছে, কারণ আমাকে যদি প্রশ্ন আসে নিচের কোনটি হেটেরোসাইক্লিক, হয়তো ইথিলিন অক্সাইড লিখে দিয়েছে, এখন তুমি চিন্তা করছো ইথিলিন অক্সাইড এটা তো আর সাইক্লো লেখা নাই। তা তো এটাই বলতে চাচ্ছিলাম যে কিছু যে প্রশ্নটা যেভাবে আসে এরকম করে যৌগ কিন্তু আঁকানো থাকবে না, বাংলায় নাম লেখা থাকবে। তার মানে বাংলায় নাম দেখে আমাকে যৌগটা চিনতে হবে যে এই যৌগটা আসলে
চক্রটা কি হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক, এটাই বলতে চাচ্ছিলাম। যে আর আরেকটা যেটা বললাম যে তোমরা প্রশ্ন করেছো যে এটার সামনে সাইক্লো নাই কেন, এটাও তো সাইক্লো। আমি বলছি যে সাইক্লো এটা একটা হিন্টস, এটা একটা হিন্টস। শুধু প্রোপেন যদি লিখো তাহলে আমি লম্বা প্রোপেন লিখে দিলাম, মুক্ত শিকলের প্রোপেন লিখে দিলাম। যখন তুমি সাইক্লো লিখছো তখন তোমাকে স্পেসিফিক এই বদ্ধ শিকলের যে প্রোপেনটা সেটাই লিখতে হচ্ছে। কিন্তু ইথিলিন অক্সাইডের সামনে তুমি যদি সাইক্লো কথাটা নাও লিখো, তাও এই ইথিলিন অক্সাইড এরকমই হবে। এই লম্বা ইথিলিন অক্সাইড হওয়ার সুযোগ নাই। যেরকম যেমন প্রোপেন, দুই রকম প্রোপেন আছে, একটা লম্বা আর একটা হচ্ছে এরকম গোল। এরকম ইথিলিন অক্সাইড লম্বা আর গোল দুই রকম অপশন নাই, ইথিলিন অক্সাইড একটাই। তার জন্য কিছু কিছু যৌগের যদি একটাই অপশন থাকে তাহলে তার সামনের এই হিন্টস গুলা লেখে না। আচ্ছা, তো এখানে আমি কিছু যৌগ লিখি, যেমন CH2, CH2। একটু আগে একটা যৌগ লিখেছিলাম, এই যৌগটা নাম কি ছিল? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন কি কি হবে? হোমো হবে না হেটারো হবে? স্যার হোমো হবে। স্যার হোমো। হোমো। তাহলে হোমো হবে, হোমো হোমো হবে এটা। আচ্ছা, তাহলে এখানে যদি একটা জায়গায় অক্সিজেন দিয়ে দিই বা নাইট্রোজেন দিয়ে দিই, এই সব পুরো চেনের মধ্যে এখানে হেটারো হবে। হেটারো হয়ে যাবে। এখন একটা যৌগ আছে এরকম, এরকম করে লেখা আছে, এই যৌগটার নাম হলো বেনজিন। আর একটা যৌগ আছে যে যৌগের নাম, এখানে একটা এন আছে, এই যৌগের নাম হলো পিরিডিন। পিরিডিন